সম্মানিত দর্শক, আমন্ত্রণ ইউসিবি টু দ্য পয়েন্টে। আমি তারিকুল ইসলাম মাসুম আছি আপনাদের সঙ্গে। যে যেখান থেকে যুক্ত হয়েছেন শুভেচ্ছা সবাইকে, ভালো আছেন সেই প্রত্যাশায় শুরু করছে আজকের অনুষ্ঠান। আলোচনার বিষয় নির্বাচনী জোটের ভবিষ্যৎ। নির্বাচনী জোটের ভবিষ্যৎ, একটা রাজনৈতিক এবং নির্বাচনী জোট হয়েছে আজ, আগামীকাল আরও একটি হবে। আরও রাজনৈতিক জোট এবং নির্বাচন নিয়ে আলোচনা হবে। আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন জাহিদ চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক, দৈনিক আমার দেশ। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আরও একজন সাংবাদিক এবং কলামিস্ট উপস্থিত আছেন, আনিস আলমগীর। আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতে বলছিলাম নির্বাচনী জোটের ভবিষ্যৎ। নির্বাচন ঘনিয়ে আসছে, তফসিল ঘোষণা হবে কয়েকদিনের মধ্যেই। রাষ্ট্রপতিকে জানাবেন, প্রধান নির্বাচন কমিশনার প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন। ইতিমধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা হচ্ছে। এনসিপি আলোচিত রাজনৈতিক দলটি, তিনটি দল নিয়ে একটি জোটের আত্মপ্রকাশ করেছে আজ, এবং এই জোটে আরও রাজনৈতিক দল যুক্ত হতে পারে বলে তারা আভাস দিয়েছেন। আমরা যখন কথা বলছি তার পরের দিন জাতীয় পার্টির পুরনোরা, আনোয়ার হোসেন মঞ্জু এবং আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে যারা আছেন, তারা একটা জোট করতে যাচ্ছেন। বিএনপির পুরনো জোট আছে, জামায়াত ইসলামের সাথে 8 দলীয় জোট আছে। জোটগুলো মূলত রাজনৈতিক জোট এবং নির্বাচনে জেতার জন্য এই জোটগুলো করা হয়। আনিস আলমগীরকে দিয়ে শুরু করি না। এই জোট, আজ যে জোটটি দেখলাম, আগামীকাল আরও জোট হতে যাচ্ছে, আরও জোট হয়তো হবে, আরও বড় হবে। জোটের ভবিষ্যৎ কি, কেমন হবে? আনিস আলমগীর। এটি নির্ভর করছে প্রধান যে রাজনৈতিক দল ওই জোটে থাকে তার উপর। এখানে যদি বড় একটা শক্তি থাকে, যদি আজকে বিএনপি, আওয়ামী লীগ, জামাত কিংবা জাতীয় পার্টির মতো প্রধান যে রাজনৈতিক যেটা বড় শক্তি বাংলাদেশের রাজনীতিতে আছে, তারা থাকে, তাহলে কিছু হতে পারে। আদারওয়াইজ এটা হোসেন শহীদ সোহরাওয়ার্দী 50-এর দশকে এই ধরনের জোট নিয়ে মন্তব্য করেছিলেন, 0+0=0। এখনও এটা স্ট্যান্ড করছে, 0+0=, স্টিল 0। এটা 4-5 কিছু হয় নাই। সো সেই ক্ষেত্রে তারা যে একটা প্রয়াস নিয়েছে, সেটাকে আমি নেগেটিভলি দেখব না। হয়তো এটা রাজনৈতিক সুবিধা তাদেরকে এনে দেবে এইভাবে যে, বিশেষ করে আজকে যে রাজনৈতিক জোটটা হলো গণতান্ত্রিক সংস্কার জোট নামে, এবি পার্টি, এনসিপি প্লাস রাষ্ট্র সংস্কার আন্দোলন, তারা মিলে যেটা করলো গণতান্ত্রিক সংস্কার জোট, নামও রেখেছে সংস্কার। এটা মূলত আমি মনে করি যে এরা জামাতের সাথে একটা সিট ভাগাভাগি বা কিছু একটা হওয়ার নেপথ্যে যাবে। সরাসরি জামাতের সাথে জোট করতে ওদের হয়তো লজ্জা লাগছে, কারণ এই রাজনৈতিক দলগুলোকে রাজনৈতিক অঙ্গনে জামাতের এ টিম বি টিম হিসাবে এরা পরিচিত। তো এখন যদি তারা সরাসরি জামাতের সাথে, এনসিপিকেও এনসিপিতে তো বহু লোক শিবির করা লোক, শিবিরই তো দাবি করতেছে আমাদের লোক ওইখানে সব, সেটা একটা নতুন কিছু তো না। এবং তাদের সাথে এই যে আরেকটা শিবির, সাবেক শিবিরদের একটা সংগঠন আছে আফ, এবং তাদেরকে না নেওয়ার জন্য আবার এদের ফাইট হলো। এনসিপি বললো যে ওদেরকে থাকলে আমরা থাকবো না। তো এদের অভ্যন্তরীণ অনেক ঝামেলা আছে, এখন কোথায় কী যায় জানি না। তো মূলত তো ইলেকশন হচ্ছে, আমি আপনাকে আরও বলেছি বোধহয়, বিএনপি এবং জামাতের মধ্যে, প্লাস জামাতের এ টিম বি টিম সি টিম এগুলোর মধ্যে, ওরা জামাতের সাথে আছে। সো এখন কিভাবে সিট শেয়ারিং হবে, সেটা তো সরাসরি মার্কা নিয়ে ইলেকশন করতে পারবে না। কোনো আসনে তাহলে জামাত তাদেরকে ছেড়ে দেবে, হয়তো তাদের মার্কা থাকবে না। সেরকম একটা বোঝাপড়া তাদের মধ্যে হবে। এখন সেটা জামাতের সাথে হওয়ারই সম্ভাবনা বেশি। হয়তো ভালো বার্গেনিং, ভালো সুযোগ পেলে তারা বিএনপির সাথেও করতে পারে। তো আমি মনে করি যে, এবং জামাতে যে জোটটা করেছে 8 পার্টির, সেটাও একই, দুইটা রাজনৈতিক দল ছাড়া তো ওইখানে আর কেউ নাই। ওখানে শাসনতন্ত্র আন্দোলন নাকি ওরা কি বলে এখন, ইসলামী আন্দোলন বলে এখন, নতুন নাম ধারণ করছে। তারপরে এই যে জামাতে ইসলামী, তো সেটাও ওই ভাগাভাগি হবে, যে কোনো একটা আসন ভাগাভাগি হবে। সরাসরি তো এখন আর জোটের যেহেতু এক প্রতীকে পারছে না, তো সেরকম তারা কোথাও তারা ছাড় দেবে। এবং বিএনপির সাথেও যদি অন্য দলগুলোর কোনো হয়, সে জায়গায়ও এরকম জোটে যদি থাকে, তাহলে আরেকটা অ্যাডভান্টেজ পাবে। মনে করেন এই যে সংস্কার জোট বিএনপির সাথে করলো, তো তাহলে সেখানেও তাহলে আরও বৃহত্তর আঙ্গিকে করতে পারলো।
তো এটাই সুবিধা, অন্য কোনো সুবিধা নাই। আর জাতীয় পার্টি যেটা হচ্ছে সেটা তো আমার মনে হয় জাতীয় পার্টি যেহেতু তাদের যে প্রতীক সেটা এখনো গোলাম কাদেরের হাতে, জাতীয় পার্টির মধ্যে রয়ে গেছে নাঙ্গল। তো এখানে তাদের প্রতীক নিয়ে তো একটা ঝামেলা পড়বে এবং সিনিয়র অনেক নেতা আছে জাতীয় পার্টির যারা আনিসুল ইসলাম মাহমুদের সঙ্গে আছেন। তো তারা তাহলে নির্বাচন যদি করতে হয় তারা কিভাবে করবে? তারা একটা জোট করছে, এখন তারা যদি এই জোট করে, ইভেন এই জোটের সাথে ইয়েদের জোট হওয়ারও অসম্ভব না, এই কি বলে মূল জাতীয় পার্টির, তারা হতে পারে, কিংবা এরা বিএনপির সাথেও অ্যালায়েন্স করতে পারে, বিএনপির সাথে অ্যালায়েন্স করার সম্ভাবনা আছে যে একটা সিটে যদি ছেড়ে দেওয়া হয়। সো এদের মূল জোটের প্রধান সুবিধা হচ্ছে এটাই যে একটা অ্যালায়েন্সের সুবিধা হচ্ছে এটাই যে আন্ডার টেবিল ডিল করে, যাতে আমি তোমাদের সাথে নাই, কিন্তু এই মার্কাটা আমাদেরকে ছেড়ে দাও, এই আসনটা তোমরা ছেড়ে দাও, এই সুবিধাটা নেওয়া। আসবো আপনার কাছে। ধন্যবাদ আপনাকে জাহেদ চৌধুরী। অনেকগুলো জোটের কথা বললেন, জোটের সামনের দিকগুলোর বিষয়ে আলোচনা হলো। আপনার কি মনে হয় এই জোট, নির্বাচনী জোটে মূলত কতগুলো জোট গিয়ে দাঁড়াতে পারে? ধন্যবাদ আপনাকে। আসলে আজকে যে গণতান্ত্রিক সংস্কার জোট এনসিপির নেতৃত্বেই বলবো হয়েছে, এবং এর সাথে এবি পার্টি আছে এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন আছে। আসনাদ কাইমের রাষ্ট্র সংস্কার আন্দোলন আর এবি পার্টির নেতৃত্বে আছেন মুজিবুর রহমান মঞ্জু এবং ব্যারিস্টার ফুয়াদ। আর এনসিপির তো নেতৃত্বে নাহিদ ইসলাম কিংবা তার সেক্রেটারি সদস্য সচিব আক্তার সহ আর অনেকেই আছেন এনসিপিতে। আমি শুরুতেই তাদেরকে সাধুবাদ জানাই, কংগ্রেচুলেট করি যে তারা রাজনীতিতে সক্রিয় হচ্ছে এবং নতুন রাজনৈতিক দল, জুলাই যোদ্ধাদের সংগঠন, তরুণদের দল এই এনসিপির উপর আসলে মানুষের আশা আরও অনেক বেশি ছিল, যে যারা জুলাই আন্দোলনে নেতৃত্ব দিল তারা যেভাবে যতদূর যেতে পারবে বলে মানুষের মধ্যে একটা আশা ছিল, এইটা শুরুতে তারা কিছুটা হলেও হুচট খেয়েছে। মানুষের প্রত্যাশা তারা ততটা পূরণ করতে পারেনি, এটা আমার একটা মূল্যায়ন। তো এরপরও তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতিপূর্বে আমরা শুনেছিলাম যে তারা বিএনপির সাথে জোটবদ্ধ হবে, এইরকম আলোচনা ছিল। আনিস আলমগীর বললেন জামাতের কথা আজকে, এবং গতকালকে আমরা এনসিপি নেতাদের মুখে শুনেছি যে এখনও সুযোগ রয়েছে, বিএনপি কিংবা জামাত জোটে যাওয়ার সুযোগ রয়েছে। তারা এখনও এটা টোটালি উড়িয়ে দেয়নি, যদিও বিএনপি মাত্র একদিন আগেই 28টি আসন রেখে বাকি আসনগুলোতে মানে 272 আসনে তাদের প্রার্থিতা ঘোষণা করে দিয়েছে। 28টি আসন বাকি আছে। তো এই 28টি আসনের ক্ষেত্রে যেটা মূলত বলা হচ্ছে যে জোটের তারা আগে থেকেই যাদের সাথে 12 দলীয় জোটের সাথে আন্দোলন করছিল, এখানে জুনায়েদ সাকি, মান্না, রাওব, আরও যারা আছেন ইসলামী কয়েকটা দল, এই 12 দলীয় জোটে যারা আছেন, কিংবা ইভেন কর্নেল অলির সাথে তাদের গণফোরাম, বিজেপির সাথে বিজেপি, এনডিএম, ববি হাজ্জাজের কথা আছে, আন্দালিব রহমান পার্থ আছেন। ব্যক্তি হিসাবে যদি বলি যে প্রত্যেকটা পার্টির একজন দুইজন খুব পরিচিত ফিগার আছেন। আমি যে কয়টা পার্টির নাম বললাম, প্রত্যেকটা পার্টিতে এই 12 দলীয় জোটে ম্যাক্সিমামেই পরিচিত ফিগার আছেন। তো তাদের সাথে বিএনপির অনেক দিন আগের আন্দোলনের একটা জোট হয়ে আছে। তো তাদেরকেও বিএনপিকেও তো আসন ছেড়ে দিতে হবে। কিন্তু এইবারের নির্বাচনে এটা নতুন ফেনোমেনা, যেটা আমি বলবো যে আরপিও চেঞ্জের পরে যে দলের প্রতীকেই নির্বাচন করতে হবে জোটে গেলেও, এইটা তুলনামূলকভাবে ছোট দলগুলোকে একটা বিপদে ফেলে দিয়েছে, এবং তারা একটা আশা করেই জোট করে যে তারা বড় দলের একটা প্রতীক পাবে, এই প্রতীক নিয়ে যদি তারা নির্বাচন করে তাহলে জয়ী হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। এটা খুবই স্বাভাবিক। এটা বিএনপির ক্ষেত্রেও যেমন প্রযোজ্য, জামাতের ক্ষেত্রেও প্রযোজ্য, কিংবা বড় দলগুলোর ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু এইবার এসে এটা একটা সমস্যার সৃষ্টি করেছে, যে কারণে বিএনপির পক্ষেও সম্ভব হচ্ছে না তার জোটের লোকগুলোকে বেশি আসন ছেড়ে দেওয়া। কারণ ওই আসনগুলোতে তারা দেখতে পাচ্ছে তারা তাদের দলীয় প্রতীক নিয়ে যদি নির্বাচন করে তাহলে তারা জিততে পারবে না, কিংবা জেতার সম্ভাবনা কমে যাবে, যেটা ধানের শীষ নিয়ে করলে ভালো করতে পারতো। একই অবস্থা জামাত 8 দলীয় জোট করলে, যেমনটি বললেন যে এখানে জামাতে ইসলামী আর ইসলামী শাসনতন্ত্র আন্দোলন যেটা হাত পাকা, এই হাত পাকা আর দাঁড়িপাল্লা ছাড়া অন্য জোটের প্রতীকগুলো তেমন পরিচিত না, কিংবা তাদের ব্যাপারে মানুষের মনে তেমন কোনো রেখা তারা স্থান করতে পারেনি, পরিচয় করতে পারেনি। তো এই ক্ষেত্রে
এনসিপির ক্ষেত্রেও একই অবস্থা দাঁড়াবে। এনসিপির যদিও নতুন দল, তারা একটা পরিচিতি পেয়েছে, তাদের শাপলাকলি প্রতীক আছে, তারা অনেক আন্দোলন সংগ্রাম করে অনেক কিছু করে শাপলাকলি প্রতীকটা পেয়েছে, কিন্তু এবি পার্টির প্রতীক আলাদা প্রতীক রয়ে গেছে, আবার রাষ্ট্র সংস্কার আন্দোলনে আলাদা প্রতীক রয়ে গেছে। তো এখন যদি তারা জোটবদ্ধ আজকে হলো, কিন্তু তারা তো এক প্রতীকে নির্বাচন করতে পারবে না। এখানে আমি একটা কথা শুনতে পাচ্ছি, পার্টি আমার তো মনে হয় না, রাষ্ট্র সংস্কার আন্দোলন আলাদা তাদের। এখন আমি যেটা শুনতে পাচ্ছি, এবি পার্টি তো নিবন্ধিত রাজনৈতিক দলই নির্বাচন কমিশনে, তো এখন যেটুকু শুনতে পাচ্ছি তারা নির্বাচনে একই প্রতীকে নির্বাচন করার একটা প্রক্রিয়ার মধ্যেও আছে। এই ক্ষেত্রে হয়তো তারা শাপলাকলিটাকে রেখে, না আরপিও পরিবর্তন নয়, এই ক্ষেত্রে হয়তো একটা মার্জের কোনো বিষয় থাকতে পারে, যে তারা একটা প্রতীকে নির্বাচন করবে এবং এটা নির্বাচন কমিশনকে হয়তো জানিয়ে দিবে, এবং এটার জন্য এই সময় আমরা সময় আছে। এটা 21 দিন আগ পর্যন্ত, এটা মানে তফসিল ঘোষণা হওয়ার পরেও মনে হয় এটা করার সুযোগ আছে, মানে এটা সময়টা আছে, এটুকু আমি নিশ্চিত জানি, এখনো এটার সময় রয়ে গেছে। ধন্যবাদ আপনাকে। আসবো আপনার কাছে। আজ যে সময় আমরা কথা বলছি, জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব শওকত মাহমুদ গ্রেপ্তার হয়েছেন। এবি পার্টি যারা আজকে জোট করলো, এবি পার্টির সদস্য সচিব বা সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ, তিনি বরিশালে হেনস্থার শিকার হয়েছেন। রাজনৈতিক দলগুলোর এই দুটি রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক বা মহাসচিব পর্যায়ের এই অ্যারেস্ট, এটা আপনি কেমন দেখছেন, অ্যারেস্ট এবং হেনস্থা? জনতা পার্টির মহাসচিব কেন গ্রেপ্তার হয়েছেন আমি তো জানি না। উনি সাংবাদিক হিসাবে ওনার গ্রেপ্তার আমার কাছে, মানে এখন তো আর উনি সাংবাদিক না, তো রাজনীতিবিদ হলে তো জেলে যেতেই হয়, এটাতে এমন কিছু না। কি জন্য হয়েছে আমি জানি না, যদি বিস্তারিত আমরা জানতাম তাহলে এটা নিয়ে কথা বলতে পারতাম। রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ। রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র তো নানা ধরনের হতে পারে, ষড়যন্ত্রটা কি সেটা তো জাতি জানতে হবে, না জেনে আমি মন্তব্য করতে পারছি না। রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেও পারে, এটা অস্বাভাবিক কিছু না। কি করছে সেটা আমরা দেখতে পাই না, যেহেতু তারা বলে না, এখন এই নিয়ে আমি মন্তব্য করতে পারছি না। সদস্য সচিব যেটা, এটার নাম কি বলে, এবি পার্টি, যেটা সেটাতেও একটা ভিত্তিপ্রস্তর স্থাপন, তারপর উদ্বোধন উপলক্ষে ওখানে বক্তৃতা দিতে গিয়েছিল। তারপরে স্থানীয় জনগণের ক্ষিপ্ত হয়েছে, যারা বলছিল যে ওরা ঠিকাদারের কাছে টাকা চেয়েছে এবং এই ব্রিজটা উদ্বোধনের ক্ষেত্রে বা ব্রিজটা তৈরি করার ক্ষেত্রে তার অবদান ছিল, এগুলো আর কি। এই সমস্ত মিলে সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে গেছে। এখন তারা নতুন পার্টি, ফুয়াদ নিজেও একজন নতুন নেতা, হয়তো এগুলো অভিজ্ঞতা থেকে শিখবে। রাজপথে মানুষের রিয়েকশান আর টকশোতে আর বড় বড় কথা বলা, দুইটা তো দুই জিনিস। তো এখন যখন মাঠে যাচ্ছে, মাঠ থেকেও তো শিক্ষা নিতে হবে। কিছুটা শিক্ষা নিশ্চয়ই এক্ষেত্রে পাওয়া যাচ্ছে তাদের জন্য, যে মানুষ কিভাবে নেয়, জনগণ কিভাবে দেখে। মানুষ একটা টিটকারি করছে, হয়তো কিছুক্ষণ আগে আপনি বললেন যে একজন বললেন যে সেনাবাহিনী উড়িয়ে দেবে যে লোক, ক্যান্টনমেন্ট উড়িয়ে দিচ্ছে যে লোক, তারে আবার পাবলিক ধাক্কা মারে কেমনে। আমরা এরকম দেখেছিলাম যে ক্যান্টনমেন্ট উড়িয়ে দিবে এরকম লোকগুলো আবার গোপালগঞ্জে দেখলাম যে আর্মির কনভয় করে পালাতে হচ্ছে। সো এগুলো রাজনীতির রেটরিক, বক্তৃতাবাজি আর বাস্তবতা ভিন্ন জিনিস। বাস্তবতায় মানুষের সাথে মিশতে হবে, মানুষের সাথে মিশতে গেলে মানুষের তখন ভোটারদের গতি প্রকৃতি এটা বুঝতে পারবে। তো আমি মনে করি যে রাজনীতিবিদদের জন্য এগুলো কোনো ব্যাপার না। এবি পার্টির পক্ষ থেকে বিএনপিকে অভিযুক্ত করা হয়েছে, করতেই পারে, রাজনীতি তো করতে পারে, এবং বিএনপিও ধাক্কাইতেও পারে, অসুবিধা তো নাই, ধাক্কাইছে হয়তো। এখন যদি বলে যে আমরা ধাক্কাই নাই, তো সেটাও প্রমাণ কীভাবে দেবে? আমি কীভাবে বলবো যে না তোমরাই ধাক্কাইছো? তো যে লোকগুলো এটা করেছে আমি পত্রিকায় দেখেছি, সেটা হচ্ছে স্থানীয়, তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করেছে, সেই জন্য তারা ক্ষিপ্ত হয়েছে। এখন তার এলাকার লোকজন, এটা আমরা এটা করতে পারি না, তার এলাকার লোকজন আবার এটা সাধারণ 2 দিন পরে গ্রহণও করে ফেলতে পারে, সে এলাকায় নির্বাচন করতে যাচ্ছে। সো আমরা শুধু এটুকু বলতে পারি যে রাজনীতিতে এগুলো হবে, এবং মাঠের রাজনীতিতে এগুলো আরও বেশি হবে। এগুলো নিয়ে আপসেট হওয়ারও কিছু নাই। আবার নিজেদের জন্য একটা শিক্ষা, যে আমরা নিজেদেরকে যত হনু মনে করি, ভোটারদের কাছে গেলে আসলে তত না। এবং যে সমস্ত বক্তৃতাবাজি আমরা করি, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে যা কিছু নিয়ে যা গলাবাজি করা যায়, সেটা সাধারণ মানুষ সেটাকে কিভাবে নেয়, সেগুলো একটা আমাদের মাথায় রাখতে হবে। সেই আমি মনে করি যে 2 দিন আগেও তার সাথে আমার কথা হয়েছে, আমি মনে করি যে তার রাজনৈতিক পথ চলায়
একটা পরামর্শ নেওয়া উচিত, এবং সে পরামর্শ নিয়ে যদি আগাতে পারে, সে একটা ইয়াং নেতা, ভবিষ্যৎ তার তো অপুরন্ত ভবিষ্যৎ পড়ে আছে, এগুলো নিয়ে আপসেট হওয়ার কিছু নাই। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। জাহেদ চৌধুরী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ, তিনি 3টি সংসদীয় আসনে নির্বাচন করবে বলে ঘোষণা করা হয়েছিল বিএনপির পক্ষ থেকে। তার যে শারীরিক অবস্থা, তাকে এই মুহূর্তে বিদেশে নেওয়ার মতো অবস্থান নেই মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী। তারেক রহমান আজ বলেছেন যে ক্ষমতায় গেলে দুর্নীতি প্রতিরোধ এবং আইন শৃঙ্খলার উন্নতিতে কাজ করবেন। বিএনপির নির্বাচনটা কেমন হবে খালেদা জিয়ার এই শারীরিক অবস্থার মধ্যে? আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটু আনিস আলমগীরের কথার সাথে, আনিস আলমগীর যে দৃষ্টিভঙ্গি নিয়ে কথাটা বলছেন, কোনটা? এই ব্যারিস্টার ফুয়াদের বিষয়টি, বিশেষ করে শওকত মাহমুদের বিষয়টি আপনি যেটা বলছেন যে শওকত ভাই সাংবাদিক হিসেবে আমাদের সবার শ্রদ্ধাভাজন এবং ওনার একটা অবস্থান ছিল, কিন্তু এখন উনি অনেকটা নিষ্ক্রিয় অবস্থায় আছেন এবং নেতৃত্বে অনেকটা, আমি বলছি এটা অনেকটা নিষ্ক্রিয় অবস্থায় আছেন, শওকত ভাইয়ের কথা বলছি। কিন্তু আমি ওনাকে রাজনীতিক হিসেবে দেখছি, কিন্তু তাকে আমি এটা আপনার এই জায়গায় যে ওনাকে গ্রেফতার করা হয়েছে সাংবাদিকতার কারণে নয়, সম্পূর্ণ রাজনৈতিক কারণে। উনি একটা দলের এখন মহাসচিব, এবং যেটা বলা হচ্ছে যে এনায়েত করিমের, যেটা অনলাইনে অলরেডি আসছে কিংবা পুলিশের তরফ থেকে বলা হয়েছে যে রাষ্ট্রবিরোধী তৎপরতার সাথে জড়িত, এটা আমরা জানি। অনেক ঘটনা ঘটছে মানে অতীতে, এবং তখনও ওনার নাম আসছিল এই ঘটনায় জড়িত, এবং উনি কতটুকু জড়িত, কতটুকু রাষ্ট্রবিরোধী করছেন, এগুলো তো কোর্ট আদালত প্রমাণ করবে, তার আগে আমরা বলতে পারবো না যে এটার ব্যাপারে বিস্তারিত। আর ব্যারিস্টার ফুয়াদের ব্যাপারে যেটা বলছেন, কিংবা আপনি গোপালগঞ্জের ব্যাপারে যেটা বলছেন যে এনসিপির নেতারা এপিসির ভিতর হয়ে চলে আসলো কিংবা ব্যারিস্টার ফুয়াদকে ধাক্কা দিছে, এইটা তো এক ধরনের সন্ত্রাসকে উস্কানি দেওয়া হয়। যদি আমি এই কথাই আপনি বলেন, আমি মাঠে গেছি, আমি একটা বক্তৃতা দিতে পারি, আপনার যদি ডিফারেন্স অফ অপিনিয়ন থাকে, এইখানে আপনি একরকম বলছেন, আমি একরকম বলছি, বলতেই পারি। আপনার ধারণা, আপনার দৃষ্টিভঙ্গি, আমার দৃষ্টিভঙ্গি ভিন্ন হতে পারে, কিন্তু ব্যারিস্টার ফুয়াদ যদি একটা কথা ওইখানে বলে থাকে, তারা আরেকটা জনসভা করে আরেকটা কথা বলতে পারো, কিন্তু তার উপর আক্রমণ করাটা এটা তো সমর্থন করতে পারি না। তাকে শারীরিক আক্রমণ করে না, তাকে ধাক্কানো হয়েছে, তার হাতাহাতি এই পর্যায়েগুলো হয়েছে, এবং উনাকে কেন্দ্র করে তার পার্টির লোকজন সেভ করেছে। সো আমার কথা হলো, বক্তৃতার কথার জবাব আপনি যদি ধাক্কা দিয়ে দিতে চান, হামলা করে দিতে চান, তাইলে তো এটা হলো না, এটা সন্ত্রাস হলো। একই ঘটনা কিন্তু আমরা গোপালগঞ্জের ক্ষেত্রে দেখেছি। গোপালগঞ্জে কিন্তু কি অবস্থার সৃষ্টি করেছিল আওয়ামী লীগের লোকজন। এইটা যদি আমি রাজনীতি বলি, তাইলে তো আর বলার অপেক্ষা রাখে না। আপনি এটাকে যদি, এই সন্ত্রাসকে যদি আপনি রাজনীতি বলেন, গোপালগঞ্জের যে পরিস্থিতি, এটা বাদগুলো আপনার যে প্রশ্ন এখানে আসে, এই জন্য আমি বলছি যে এই দুইটা জায়গায় দৃষ্টিভঙ্গিগত ব্যাপার। সন্ত্রাস আপনি নিজে উস্কাইয়া যদি করেন, আপনি নিজেই কবর তুলে ফেলবেন, আপনি নিজে মার্চ করবেন, লং মার্চ করছেন, সন্ত্রাস তো আপনি উস্কাচ্ছেন। কর্মসূচি তো যে কেউ পালন আপনি নিজে উস্কায়, আপনি সন্ত্রাসের মধ্যে পড়লে সেটাতে এই বিতর্কে গেলে এটা নিয়ে বিতর্ক করতে হবে। অন্য প্রসঙ্গে আপনি যেটা বলছেন যে বেগম খালেদা জিয়ার কথা, তারেক রহমান এবং জুবাইদুর রহমান, আমরা জানি যে বেগম খালেদা জিয়া অনেক দিন ধরে 23 তারিখ থেকে এভার কেয়ারে অসুস্থ অবস্থায় আছেন, এবং আসলেই তার স্বাস্থ্যের অবস্থা খুবই সংকটাপন্ন, এটা আমরা সবাই কম বেশি জানি। এবং সর্বশেষ যেটা আজকের অবস্থান যেটা হলো যে উনি আদৌ ওনাকে দেশের বাইরে নেওয়ার মতো, কবে ওনার এই স্বাস্থ্যের অবস্থার এই পর্যায়ে যাবে এটা কেউ বলতে পারে না। সো আপাতত বাইরে যাওয়ার বিষয়টা আমি যতটুকু জানি যে এটা এখন আর বলার মতো কোনো দিন তারিখ দিয়ে কিছু বলার মতো নেই। যদি অবস্থার উন্নতি হয় তাইলে যাওয়ার বিষয়। আর বলছিলেন আপনি তারেক রহমানের, আজ একটা বক্তৃতা করেছেন যে ক্ষমতায় গেলে দুর্নীতি প্রতিরোধ এবং আইন শৃঙ্খলার উন্নয়নের কাজ করবেন। এটা তো আমি বলবো যে এটা তো যে কোনো রাজনৈতিক দলই একই কথা বলবে, এর বাইরে কি কেউ কিছু বলছে যে গতানুগতিক কথা, দুর্নীতির বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করব, যেই ক্ষমতায় থাকবে, রাষ্ট্রের যেই দায়িত্বে থাকবে, তার তো এটা একটা প্রাইম কাজ হবে, এবং এটা মুখে না বলে এটা কাজে প্রমাণ করতে হবে। যদি কাজ করে আপনি দেখাতে পারেন, তখনই এটা পাবলিক গ্রহণ করবে যে আপনি ক্ষমতায় গিয়ে যেটা বলছেন, ঠিক আছে, বলতে তো হবেই, বলে এটা যদি কাজের মাধ্যমে দেখান যে ইয়েস আমরা একটা দুর্নীতিমুক্ত সমাজ গঠন করতে পারছি, একটা সন্ত্রাসমুক্ত সমাজ গঠন করতে পারছি, তখনই এটা ফ্রুটফুল হবে। এছাড়া শুধু বক্তৃতার মধ্যে এটা থাকলে এটা তেমন কোনো প্রভাব ফেলতে পারবে না। আর তার দেশে ফেরার বিষয়টা, এটা তো অনেক, এটা নিয়ে বিতর্কের তো শেষ নেই। এটা সর্বশেষ ওনার যে স্ট্যাটাস, এইটা স্ট্যাটাসের উপর নির্ভর করে আমাদেরকে থাকতে হবে, এর বাইরে তো আমরা নিজেরা কিছু বলতে পারবো না। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি, কিংবা সারা দেশের মানুষের মধ্যে একটা আকাঙ্ক্ষা যে উনি
যেহেতু উনি রাজনীতি করবেন এবং নির্বাচন অত্যাসন্ন, সেই কারণে তার দেশে ফেরাটা জরুরি। তার পলিটিক্যাল লিডারশিপটাকে ঠিক জায়গায় ধরে রাখা, দলের নেতৃত্বকে ঠিক রাখা, দলের নেতা কর্মীদের নিয়ন্ত্রণে রাখা এবং নির্বাচনকে লিড দেওয়ার জন্য তার তো ফিজিক্যাল প্রেজেন্সটা অবশ্যই জরুরি। এবং ইনি যত তাড়াতাড়ি দেশে আসতে পারবেন, এসে দলের নেতৃত্ব নিতে পারবেন, তার দলের শৃঙ্খলা ততটা ফিরে আসবে এবং দলের নির্বাচনী ক্যাম্পেইনটা তত গিয়ার আপ হবে। এবং নির্বাচন খুব সময় নেই, আপনি জানেন যে 8 থেকে, আজকেই বলেছে যে 8 থেকে 15-এর ভিতরে নির্বাচনের তফসিল ঘোষণা করবেন, যেটা সানাউল্লাহ সাহেব বলেছেন আজকে মিটিংয়ের পরে, ইসির মিটিংয়ের পরে। তারপর যেমনটি আপনি বললেন, চিফ অ্যাডভাইজারের সাথে তারা দেখা করেছেন, এই নির্বাচন কমিশনের লোকজন প্রেসিডেন্টের সাথে দেখা করবেন এবং এরপরে তারা নির্বাচন তফসিল ঘোষণা করবেন। শোনা গেছিলো এটা হয়তো 11 তারিখে এসে ঘোষণা করা হবে, এখন আরেকটা ডেট শোনা যাচ্ছে এটা 14 তারিখে ঘোষণা করা হতে পারে। আর কমিশন তো যেটা বলেছে কালকে থেকে শুরু করে 15-এর ভিতর ঘোষণা করবে এবং নির্বাচনের তারিখটাও আলোচনায় আসছে। ইতিপূর্বে শোনা গেছিলো যে এটা 8ই ফেব্রুয়ারি হতে পারে, আবার এটা 12ই ফেব্রুয়ারিতেও যেতে পারে। এই দুইটা ডেটের কথাই এখন সর্বোচ্চ উচ্চারিত হচ্ছে এবং এর ভিতরেই একটা কোনো তারিখ থাকবে। আমি তারিখগুলো যতটুকু জানতে পারি একজন সাংবাদিক হিসাবে আমার ইয়েতে এটুকু বললাম এবং মিডিয়াতেও এটা নিয়ে আসছে। এবং নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন সম্পূর্ণ তৎপর আছে, অ্যাক্টিভ আছে, রাজনৈতিক দলগুলা প্রার্থীরা তৎপর আছেন এবং এইটাকে এই নির্বাচনী ডামাডোলের মধ্যেই কিন্তু এখন রাজনৈতিক দলগুলো আছে এবং এই ট্রেনটাকে আগাতে দিতে হবে। এটা কোনো কারণে কোনো পরিস্থিতিতে এটা বাধাগ্রস্ত করা চলবে না। যদি হয় তাইলে কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় যে এটা সমস্যার সৃষ্টি করবে আমাদের রাজনীতিতে, আমাদের দেশের জন্য, আমাদের অর্থনীতির জন্য। সর্বক্ষেত্রে যদি নির্দিষ্ট তারিখে আমরা সুষ্ঠু নির্বাচন করতে না পারি তাইলে এটা সমস্যার সৃষ্টি করবে। ধন্যবাদ আপনাকে আনিস আলমগীর। নির্দিষ্ট তারিখে সুষ্ঠু নির্বাচন এবং অংশগ্রহণমূলক নির্বাচনের কথা আমরা শুনেছি। অংশগ্রহণমূলক মানে আওয়ামী লীগ ছাড়া, জাতীয় পার্টি ছাড়া অনেকগুলো রাজনৈতিক দল চাচ্ছে, আবার কেউ কেউ অংশগ্রহণমূলক বলতে সব রাজনৈতিক দলকে বোঝাচ্ছেন। আপনি কি মনে করেন? সরকার যেটা চায় সেটাই, আমি বলার তো করার কিছু নাই। আমি বললে কি সরকার ছেড়ে দেবে? সরকার বলবে যে আসো সবাই দল সবাই মিলে ইলেকশন করি। সরকারের নিজের ইচ্ছা যেভাবে চলে, জাহিদ সাহেবরাও যেভাবে চাইবেন সেভাবে হবে নির্বাচন। ইনক্লুসিভ নির্বাচন করলে তো চুলকানি শুরু হয়ে যাবে যে এই আওয়ামী লীগকে আসতে বলছে। তো ইনক্লুসিভ ইলেকশন যেহেতু হচ্ছে না, তাহলে আর কি করার আছে। বাট এই নির্বাচন কদিন টিকে সেটা হচ্ছে বিষয়। এই ধরনের হাস্যকর নির্বাচন করে 2 দিন পরে আবার ইলেকশন করতে হবে। যারা ক্ষমতায় যায় তাদেরকে হটানোর জন্য বিরোধী দলের সাথে আওয়ামী লীগ মিটে এই আন্দোলন করবে। যদি জামাতে ইসলামে যায়, বিএনপি আওয়ামী লীগকে ডাকবে, বলতে এদেরকে হটাও। আর যদি বিএনপি ক্ষমতায় থাকে, জামাত তাদেরকে ডাকবে এবং অতীতের মতো তারা একজোটে আন্দোলন করবে। এটা নতুন কিছু নয়। আমার কাছে এটা একটা হাস্যকর নির্বাচন। তারপরও আমি চাই যে এই নির্বাচনটা হয়ে যাক এই জন্যই যে এখন যেখানে সেখানে যে কেউ মাতব্বর, সো একটা স্থিতিশীলতা থাকুক, মাতব্বর একটা শ্রেণীর কাছে যাক, কারা একটা নির্বাচিত হোক, সেটা আংশিক লোকের মতামতে, তারপরে একটা নির্বাচিত প্রতিনিধি দেশের মধ্যে থাকুক। ডক্টর ইউনূস যে শাসন আমাদেরকে দিচ্ছে সেটাতে আমরা হ্যাপি হতে পারছি না। আপনি আগে যে এই কোয়েশ্চেন করলেন জাহিদকে, সেখানে আপনি তারেক রহমান যে মূল বিষয়টা বললো সেটাই বলেন নাই। তারেক রহমান বলছে 71 নিয়ে। তারেক রহমান বলেছে যে 71-এ জামাতে ইসলাম কি করেছিল, জনগণকে এবং তার নেতাকর্মীদেরকে সেটা স্মরণ করতে বলেছেন। উনি আরও বলেছেন 71 সালে তারা লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছিল, যেমন পতিত স্বৈরাচার তার আমলে হাজার হাজার লোককে হত্যা করেছে। সো এগুলো আমরা ভুলে যাব না, এগুলো তাদেরকে ভুলতে নিষেধ করেছেন এবং তাদের যে 2 জন নেতা তাদের সাথে মন্ত্রিসভায় ছিল সেটাও স্মরণ করেছেন। 71 সালেও তারা যে কী করেছে সবগুলো যাতে মানুষ স্মরণ করে সামনে ভোট দেয়, এটাও বলে দিয়েছেন আর কি। এটা আপনি বোধহয় মিস করছেন। আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করেছিলাম, এর বাইরে একটা জিনিস আমি আপনার ওটার সাথে একটু অ্যাড করতে চাই। ওই যে ইনক্লুসিভ নির্বাচন এবং নির্বাচন রিলেটেড, এখানে কালকে আমরা ইন্ডিয়ান ফরেন মিনিস্টার মিস্টার জয়শঙ্করের একটা বক্তব্য দেখেছি এবং সব মিডিয়াতে এটা কভার হয়েছে। ওইখানে উনি বলছেন যে বাংলাদেশে একটা নির্বাচনের জন্য, কারণ ইন্ডিয়া একটা এখানে বড় স্টেক হোল্ডার। এখানে আপনাকে ধন্যবাদ আনিস আলমগীর, আপনাকে ধন্যবাদ। সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য কৃতজ্ঞতা। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল, দেখা হতে পারে সেই অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই, আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।